সবাইকে স্বাগত জানাচ্ছি এসএমসি আয়োজিত শিশু এবং কিশোর কিশোরীর স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি আলাপে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দেশবরেণ্য দুইজন বিশেষ অতিথি। দর্শক চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কারা আছেন আমাদের সাথে। উপস্থিত আছেন তসলিমউদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ওবায়দুর রব। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। পৃথিবীর বিভিন্ন দেশে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের মাঝে গর্ভকালীন এবং প্রসবজনিত জটিলতার মৃতের হার সবচাইতে বেশি। উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে মৃতের সংখ্যা যেন দ্বিগুণ। সম্প্রতি বিশ্বব্যাংক এবং জাতিসংঘের একটি গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় 3700 মা মৃত্যুবরণ করছেন। এত মা কী কারণে মৃত্যুবরণ করছেন তা শুরুতে জানবো আপনার কাছে। মাতৃমৃত্যুর হার যেটা আপনি বললেন 3700 অ্যাবসোলিউট নাম্বারে, সেইটা ইউএনএফপি এবং ওয়ার্ল্ড ব্যাংকের নাম্বার আমার মনে হয় লোয়ার এন্ডে আছে, মানে শেষের দিকে আছে। এটা আমাদের হিসাব মতো এটা 4 থেকে 5000-এর উপরে। এবং গর্ভকালীন সময়ে মা মারা যাওয়ার একটা প্রধান কারণ হলো ওই আপনি একটু আগেই বললেন, যারা অপুষ্টিজনিত কারণে 15 থেকে 19 বছরের ভিতরে যেসব মায়েরা বাচ্চা প্রসব করে তাদের বাচ্চার বার্থ ওয়েট নর্মাল বাচ্চার যেটা 2.2 কেজি, এদের কোনো কোনো ক্ষেত্রে 1.2 কেজি পর্যন্ত হয়। তো 1.5 কেজি ওজনের একটা বাচ্চাকে গ্রামাঞ্চলে ইনকিউবেটর ছাড়া আপনি কীরকম বাঁচিয়ে রাখবেন? তো এইটাই একটা মেজর কারণ। তারপরও এদের যে গ্রোথ যেটা সেইটা খুব তাড়াতাড়ি হয় না। তার এই আমাদের যেটা ইনফ্যান্ট মর্টালিটি বলি, এক মাসের ভিতর মৃত্যু যেটা, বা 1 বছরের ভিতর মৃত্যু যেটা, সেইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই গ্রুপ মায়েদের যাদের বাচ্চা হয়। প্রাইমারিলি হলো এদের যে অপুষ্টিজনিত কারণে যে বাচ্চাটা জন্ম হয়, বাচ্চাটা খুবই ছোট থাকে, তারপর অবস্ট্রাক্টেড লেবার থাকে, মানে অন্য অনেকগুলো কারণ আছে, কিন্তু প্রাইমারি কারণ হলে অপুষ্টিজনিত কারণে বাচ্চার বার্থ ওয়েটই খুব কম হয়। এটা তো বাচ্চার বার্থ ওয়েট গেল। এছাড়া আমরা যে এই যে পরিসংখ্যানটি বলছি, মাতৃমৃত্যুর অন্যতম কারণ কিন্তু বাল্যবিবাহ। কারণ কিশোরী বয়সে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে। তো এই যে বিয়ে হয়ে যাচ্ছে, এটির সাথে অপুষ্টির কি কোনো বিশেষ সম্পৃক্ততা রয়েছে? মানে মায়ের সাথে তো বাচ্চার অপুষ্টির সম্পর্ক ডেফিনেটলি আছে। এই যে 15 থেকে 19 বছরের যে স্ট্যাটিস্টিক্স বললেন, আমাদের দেশে প্রায় প্রত্যেক বছর 10 থেকে 11 লক্ষ বিয়ে হয় রাফলি। সেইটার ভিতরে প্রায় অর্ধেক বিয়ে হয় 18 বছরের নিচে মেয়েদের। তাহলে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ মেয়েদের বিয়ে হয় যাদের বয়স 18 বছরের নিচে। 17 বছরও থাকতে পারে, 16ও থাকতে পারে, 15ও থাকতে পারে। এবং এদের প্রায় 50% 1.5 বছরের ভিতর গর্ভবতী হয়ে যান এবং বাচ্চা প্রসব করেন। তাহলে এই যে 15 থেকে 19 বছরের ভিতরে যে মেয়েরা, তারা আমাদের দেশে টোটাল যে বাচ্চার সংখ্যার জন্ম হয়, এখন ধরেন আমরা রাফলি বলি প্রায় 27-28 লক্ষ। এই 27-28 লক্ষর ভিতরে প্রায় 4 ভাগের 1 ভাগ এই মায়েদের ভিতর হয়। মানে হলো 15 থেকে 19 বছরের ভিতরে মায়েদের 17 বছর, মানে প্রায় 7.5 লক্ষ বা 7 লক্ষ। এই 7 লক্ষর ভিতরে বাচ্চা দিতে জন্ম দিয়ে এই মাগুলা মারা যান। প্লাস আরেকটা জিনিস যেটা হয়, এই 7 লক্ষ বাচ্চা যাদের জন্ম হয় তাদের মেন্টালি ম্যাচিউর তারা হয় না, মানে ইন্টেলেকচুয়ালি। তো এই যে একটা সাম সর্ট অফ মানে স্টার্টিং পয়েন্ট থেকেই ওরা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে থাকে, বোথ ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথ। এইটা কিন্তু একটা মেজর ক্রাইসিস আমাদের দেশে হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই জিনিসটা কম ছিল, এই কারণে যে টোটাল বাচ্চার ভিতরে এরা কম সংখ্যা ছিল। 6টা বাচ্চার ভিতরে এরা ছিল 1টা বাচ্চা, আর এখন 2টা বাচ্চার ভিতরে এরা হলো 1টা বাচ্চা। কারণ এখন তো ঘরে 2টা বাচ্চা হচ্ছে, এবং 2টা বাচ্চা যাদের হচ্ছে তাদের 1টা বাচ্চা হয়ে যাচ্ছে 18 বছরের আগে, আর একটা বাচ্চা হচ্ছে 18 বছরের পরে। মানে কিশোরী বয়সে তারা বাল্যবিবাহের সম্মুখীন হচ্ছেন, এবং সন্তান ধারণের জন্য যে একটি পরিকল্পনা কিংবা পরিবার পরিকল্পনা যে পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন, সেটা নিয়ে তারা একদমই অবগত নন। এটি কিন্তু আমাদের জন্য শঙ্কিত হবার মতো একটি বিষয়। ওইটা তো আগেই বললাম যে এই জিনিসটা আজ থেকে 10-20 বছর আগে যে প্রকট ছিল না, কারণ তখন গড়ে 3 বাচ্চা হতো, বা আজ থেকে 30 বছর আগে গড়ে 4 বাচ্চা হতো, এখন গড়ে 2 বাচ্চা হচ্ছে, এবং 2 বাচ্চার ভিতর 1টা বাচ্চা হয়ে যাচ্ছে কিন্তু এই 15 থেকে 19 বছরের ভিতরে মায়ের। এবং এই ব্যাপারে বাল্যবিবাহ রোধ করার জন্য সরকার অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনো কিছুতেই আমরা গত 10-15 বছরে কোনো
মানে আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না, মানে কোনো প্রিভেন্টিভ কোনো কিছু পারেন না। একটা জিনিসই যেটা দেখা যাচ্ছে, যদি আপনি এই মেয়েদেরকে স্কুলে রেখে দিতে পারেন, মানে এখন হচ্ছে কি আমাদের দেশের হাই স্কুল পাশ করে যারা মানে এসএসসি পাশ করা ছেলের চাইতে মেয়েরা বেশি পাশ করে, কিন্তু এইচএসসিতে ছেলেরা বেশি পাশ করে। তো মানে হলো সংখ্যা তুলনামূলক কমতে থাকে। ওই এসএসসি এবং এইচএসসির ভিতরেই আপনাকে একটা ফিগার নাম্বার দিলাম যে প্রায় 4-5 লক্ষ বিয়ে হয়ে যায়। এদের কোনো মতে যদি আমরা এদেরকে এইচএসসি পর্যন্ত রাখতে পারতাম, স্কুল কলেজ যে লেভেলেই হোক, তাহলে কিন্তু এরা 18 বছর হয়ে যেত। কিন্তু গ্রামে, প্রত্যেক গ্রামে ইউনিয়নে ধরেন একটা সার্টেন নাম্বার অফ হাই স্কুল আছে, কিন্তু এই মেয়েরা যখন এসএসসি পাশ করে কলেজে যেতে হলে তাদেরকে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে উপজেলা হেডকোয়ার্টারে, হেঁটে যাওয়া তাদের সম্ভব হয় না, সোশ্যাল ব্যারিয়ার থাকে, যার জন্য তারা ড্রপ আউট হয়ে যায় এসএসসির পরে। নাম্বার অফ মেয়ে বেশি পাশ করতে এসএসসি, কিন্তু ড্রপ আউটও হচ্ছে এসএসসির পরে এরা বেশি। এইটা এখন মানে বাল্যবিবাহ রোধের অনেক ইন্টারভেনশন হচ্ছে, এটা করা উচিত, কিন্তু মেজর ইন্টারভেনশন হওয়া উচিত এই মেয়েদেরকে শুধু নর্মাল এডুকেশন না, মানে জেনারেল এডুকেশন না, এদেরকে টেকনিক্যাল অথবা ভোকেশনাল ট্রেনিং দিয়ে এদেরকে গেইনফুল এমপ্লয়মেন্টে যদি প্রোভাইড করতে পারি, এদের বিয়ে হবে না। আর এসএসসির পরে যদি আপনি ওদেরকে ঘরে রেখে দেন, ওদের বিয়ে হতেই হবে, কারণ ওরা 2-3 বছরের ভিতর বিয়ে হবে, ওরা করার তো কিছু নেই, ওদের বাপ মার কোনো অপশন নেই, ঘরে কতদিন বসিয়ে রাখবে এই মেয়েদেরকে। এবং এই যে বিবাহগুলো সম্পূর্ণ হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে এবং সন্তান ধারণ করছে, এটি তো আপনি বলছিলেন সন্তানটিও অপুষ্টিতে ভুগছে এবং এই কিশোরীটিও অপুষ্টিও ভুগছে। আমি যেতে চাই স্যারের কাছে এই কথার প্রেক্ষিতে যে বাংলাদেশে কিশোর কিশোরীদের মাঝে বিরাজমান বর্তমান যে পুষ্টি পরিস্থিতি, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি ওই কথায় যাবার আগে কিশোরীদের ডেফিনেটলি পুষ্টির অবস্থা আলোচনা করব। তার আগে রব্বাইয়ের কথার সাথে একটু অ্যাড করি যে বাংলাদেশে 100টা শিশুর জন্মগ্রহণ করলে তার মধ্যে 28টি শিশু লো বার্থ ওয়েট হয়, যেটা রব্বাই একটু আগে বলেছেন। যে লো বার্থ ওয়েট কীরকম সেটা দেখা যায় যে 2.5 কেজি ওজনের নিচে যদি হয় সেটাকে লো বার্থ ওয়েট। 2 রকমের সমস্যা আছে, একটা হলো লো বার্থ ওয়েট হতে পারে অথবা প্রিটার্ম বার্থ হতে পারে, সেটাও কিন্তু খুব প্রবলেম। প্রিটার্ম বার্থ হলে ওই যে রব্বাই বলেছেন যে তার সে ম্যাচুরিটি আসে না, তাকে স্পেশাল কেয়ারের মধ্যে থাকতে হয় এবং কেয়ারটাও কতটুকু শিশুকে যতদিন থাকা প্রয়োজন তার আগে যদি ডেলিভারি সেটাকে প্রিটার্ম বার্থ। এবং সেইটাও যদি হয় তাহলে তার মধ্যে কিন্তু নিউট্রিশনের অভাব, যেহেতু নিউট্রিশনের কথা আমরা আলোচনা করছি সেখানেও একটা সমস্যা আছে। আর ওভারঅল বাংলাদেশে যদি আপনি বিচার করেন যে নিউট্রিশনের অবস্থাটা কি, আমরা 2টা মেজর ইন্ডিকেটর আছে, সেই 2টা ইন্ডিকেটর থেকে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি। একটা হলো যে তাদের ওয়েট কত, আর একটা হলো যে তাদের হাইট কত, অর্থাৎ যে বয়সে যতটুকু ওয়েট থাকা দরকার, যতটুকু হাইট থাকা দরকার, সেটাও যদি না থাকে সেটাকে কিন্তু আমরা নিউট্রিশনের বড় ইন্ডিকেটর হিসেবে দেখি। তো এখানে দেখা যায় যে ওয়েটের ক্ষেত্রে যদি আপনি দেখেন 10 জন কিশোরীর মধ্যে 1 জন কিশোরী তার ওয়েট কম থাকে, যতটুকু হওয়ার কথা ততটুকুও থাকে না। আবার 10 জন কিশোরীর মধ্যে 3 জন কিশোরীর যতটুকু হাইট হওয়ার কথা ততটুকু কিন্তু হচ্ছে না, যার ফলে দেখা যায় এরা সব কিন্তু এই ম্যালনারিশ অথবা নিউট্রিশনের অভাবে ভুগছে। এটা গেলো একদিকের কথা। আপনি যদি কোনো মাইক্রোনিউট্রিশনের অভাব দেখেন তাহলে দেখবেন যে তাদের মধ্যে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিশনের অভাব রয়েছে। আমরা যদি 15 থেকে 49 বছরের মহিলাদের কথা বিশ্লেষণ করি তাহলে সেখানে দেখব যে জিঙ্কের অভাব আছে 44% মহিলার মধ্যে, তারপরে আয়োডিনের অভাব আছে 30%, অ্যানাদার 30%-এর ডেফিসিয়েন্সি আছে আয়রনের, তারপরে আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে প্রায় 72%। তো এটা কিন্তু অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় কিন্তু আরও অ্যাগ্রাভেট থাকে, অর্থাৎ এই নিউট্রিশনের অভাব, তারপরে মানে মাইক্রোনিউট্রিশনের অভাব, এই সব কিছুই যারা অ্যাডোলেসেন্ট তাদের মধ্যে থাকে। এবং রব্বাই সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এরা প্রথমে যদি জন্মই হয় ম্যালনারিশ হিসাবে, সেটার কনসিকুয়েন্সে কিন্তু তারা বয়ে বেড়ায়। ইভেন অ্যাডোলেসেন্ট হলেও তার নিউট্রিশনের অভাব থাকাটা সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ইমিউনো কম্প্রোমাইজড হয়েই থাকে। এই সন্তানগুলো পরবর্তীতে দেখা যায় নানা ধরনের ব্যাধিতে ভুগতে থাকে। রাইট, এটা একটা ভিসার সাইকেল, অর্থাৎ এই ভিসার সাইকেলে স্টার্ট ফ্রম
ওই যে বাচ্চাটার সন্তান ভূমিষ্ঠ হলো সেই থেকে আর সারা জীবনের কনসিকুয়েন্স তারা বয়ে বেড়ায়। তো এই জন্য নিউট্রিশন একটা বড় সড়ো দিক, এবং নিউট্রিশনের অভাবে যতটা কমাতে পারবো, অ্যাডোলেসেন্টদের মধ্যে কমাতে পারবো, প্রেগনেন্ট মাদের মধ্যে কমাতে পারবো, ততই আমরা একটা ফিউচার হেলদি জেনারেশন পাবো। নিশ্চয়ই স্যার, এই যে বলছে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, আমাদের দেশে অধিকাংশ কিশোর কিশোরীরা কিংবা অধিকাংশ ব্যক্তিরা তো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, এবং যারা উচ্চ দারিদ্র্য সীমার উপরে বসবাস করছে তাদের মাঝে বর্তমানে একটি টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি যে তারা ফাস্টফুডের প্রতি অতিমাত্রা অ্যাডিকশন। প্রপার কতটুকু নিউট্রিশন প্রয়োজন, কিংবা ওই ফাস্টফুডগুলোতে, হেলদি ফুডগুলোতে আসলে কতটুকু তাদের জন্য হেলদি কিংবা কতটুকু পুষ্টি পাচ্ছে তারা, বিষয়টা নিয়ে একদমই শঙ্কিত নয়। আবার যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তাদের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য তো রয়েইছে, যে এটি মেয়ে সন্তান, এতে অন্যের ঘরে চলে যাবে, তাকে এত খাইয়ে কি হবে, আমার পুত্র সন্তানটিকে অনেক বেশি খাওয়াবো, এমন একটি বিষয় চলেই আসে। তো একটি গবেষণা বলছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে বাংলাদেশে কিশোরী বয়সে সন্তান ধারণের হার দ্বিগুণের চেয়ে বেশি, এবং এটার সাথে বাল্যবিবাহের একটি যোগসূত্র রয়েছে। এই সকল পরিস্থিতিগুলোকে আপনি কিভাবে দেখছেন, এবং বাল্যবিবাহ রোধে আমাদের আসলে কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন? আগে প্রশ্নতে আমি উত্তরে বলেছিলাম যে বাল্যবিবাহ রোধে ডেফিনেটলি আমাদের সতর্ক হওয়া উচিত। কোনো মেয়েরই 18 বছরের আগে বিয়ে হওয়া উচিত না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে গার্লস সামিটে প্রমিস করে আসছেন যে আমরা 2041 সালের ভিতরে বাল্যবিবাহ এদেশ থেকে উচ্ছেদ করব। কিন্তু আজকে 2024 সাল চলে আসতেছে, আমরা এখনও 50% মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, হাতে আছে মাত্র 20 বছরের কম। 1% করে বছরে কমালেও তো 20 বছর লাগবে। তো এই যেটা আপনি বললেন যে এই বিশাল সাইকেল যেটা চলতেছে, এইটা বাল্যবিবাহর সাথে প্রেগনেন্সি রিলেটেড ডেফিনেটলি। কারণ একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার ফার্টিলিটি প্রুভ করার জন্য তাকে প্রসার দেওয়া হয় বাচ্চা হওয়ার জন্য, এবং অনেক ক্ষেত্রে তাকে বাচ্চা জন্মদান দিতে হয়। তো দিতে গিয়ে সে যখন অপুষ্টিতে ভুগতেছে, একটা অপুষ্টি জনিত কারণে তার বাচ্চা যখন হবে, তখন তো বাচ্চাটাও তো অপুষ্টিতে ভুগবে। বাল্যবিবাহ রোধ করার জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু সবচেয়ে অসুবিধা হলো আমাদের যারা পলিসি লেভেলে কাজ করে বা প্রোগ্রাম লেভেলে কাজ করে, এরা ইন্টেন্সিটি বুঝতে হবে ওনাদেরকে। আমি অনেক সময় খুবই শঙ্কিত হই যখন দেখি যে পেপারে লেখা হয়েছে 200 বাল্যবিবাহ রোধ করা হয়েছে, বা একটা এনজিও বললো আমরা সমস্ত বৎসরে 22,000 বাল্যবিবাহ রোধ করেছি, যেখানে নাম্বার হলো 5 লক্ষ। সেই 5 লক্ষে 200 আর 2200 আর 22,000 ডাজ নট মেক সেন্স। এবং আইন করে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। আমরা যে অনেকগুলো যে আইন করেছি, এই যে আমাদের উপজেলা লেভেলে দৌড়িয়ে গিয়ে এক বাল্যবিবাহটা বন্ধ করলাম, পরের 1-2 মাস পরে আবার সেই মেয়েটার বিয়ে ওই ছেলের সাথেই হচ্ছে, আপনার এরিয়াতে হচ্ছে না, আরেক জায়গায় গিয়ে হচ্ছে, বা অন্য ফর্মে হচ্ছে। কারণ এটা তো সোশিয়াল অ্যাকসেপ্টেন্স, আমরা সামাজিকভাবে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে যে মেয়েদেরকে বিয়ে দেওয়া যেতে পারে ইয়াং এইজে। এবং এটা খুবই দুঃখজনক যে রিসেন্ট স্টাডিগুলোতে দেখা যাচ্ছে মিডল ইস্ট থেকে যেসব ছেলেরা ফিরে এসে আমাদের দেশে, তারা কিন্তু ইয়াঙ্গার মেয়েদেরকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। কারণ হলো ওরা নর্মালি 3 থেকে 4 বছর পর ফিরে আসে। তো এখন যদি একটা 14-15 বছর মেয়েকে বিয়ে করে রেখে যায়, যখন 5 বছর বা 3 বছর পরে আসবে, তখন তার বয়স 18-19 বছর হবে, তার সাইকোলজি থেকে আর। এবং আমাদের তো নাম্বার জানেন, অবিবাহিত বাংলাদেশি বিদেশে আছে রাফলি 60 থেকে 70 লক্ষ, আর বিবাহিত আছে আরও 60 থেকে 70 লক্ষ। এই 60 থেকে 70 লক্ষের একটা অংশ তো প্রত্যেক বছরই দেশে আসছে বিবাহ করার জন্য। যদি 5 লক্ষই আসে, এবং 5 লক্ষ বা 3 লক্ষ আসে, 3 লক্ষ এসে যে প্রত্যেক বছর 3 লক্ষ বাল্যবিবাহ তারা কন্ট্রিবিউট করতেছে। আপনাকে যেটা আগেই বললাম, এই জন্য আমার যেটা বললাম যে সংবাদপত্র এবং আমাদের যেসব প্রোগ্রাম ইমপ্লিমেন্টার, এদের বুঝতে হবে ম্যাগনিচিউডটা কী। এই দুটা বিয়ে এখানে বন্ধ করলাম, আজকে বললাম আমরা রংপুর বাল্যবিবাহ মুক্ত বা দিনাজপুর বাল্যবিবাহ মুক্ত, আমরা কি জানি একটা ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত বা একটা উপজেলা বাল্যবিবাহ মুক্ত, কিন্তু ইন রিয়েলিটিতে এটা সত্য না। কারণ এক একটা উপজেলাতে কতটা বাল্যবিবাহ হয় আপনি ক্যালকুলেট করে বের করতে পারবেন, জেলাতে কতটা হয় সেটাও বের করতে পারবেন, দেশে কতটা হয় সেটা তো আপনি রাফ এস্টিমেট, এটা এক্স্যাক্ট নাম্বার না, বাট আপনার 1 লক্ষ 2 লক্ষ এদিক সেদিক হতে পারে, 10 লক্ষের জায়গায় 12 লক্ষ হতে পারে, কিন্তু 10 লক্ষ তো হচ্ছে। তো সেইটা কিন্তু আমরা গত 15 বছরে ওই যে 56 থেকে 85 আসছে, এবং এই 50টাও কদ্দূর আপনি 50 না, এটা 52 হতে পারে,
54 হতে পারে। সো বেসিক্যালি 15 বছরে সিগনিফিক্যান্ট কোনো ডেন্ট করতে পারি নাই বাল্যবিবাহিত। অন দ্য আদার হ্যান্ড মেয়েদের শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে। এই বছর প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে এসএসসি পাশ করেছে, এর ভিতর প্রায় 10.5 লক্ষ মেয়ে এবং 9.5 লক্ষ ছেলে, মানে প্রায় 80-90 হাজার মেয়ে বেশি পাশ করেছে। এসএসসি পরীক্ষা পাশ করেছে, এইচএসসি পাশ করেছে এবার 12 লক্ষ ছেলে মেয়ে। এদের ভিতর মেয়ের সংখ্যা কমে গেছে, আপনাকে আগেই যেটা বললাম, ওরা চলে যাচ্ছে। এবং এই প্রত্যেক বছর যে 5-6 লক্ষ বাল্যবিবাহ হচ্ছে, এটা এই গ্রুপটাই কিন্তু কন্ট্রিবিউট করতেছে। এবং এরা আবার যে বাচ্চাকে জন্ম দিচ্ছে 15 বছর পর তার মেয়েই তো আবার বিয়ে হচ্ছে বাল্যবিবাহ কি হিসাবে, এই চাইল্ড ম্যারেজ হিসাবে তারটাও কাউন্টে আসতেছে ওই রকম। তো এইটা করতে হলে ড্রাস্টিক স্টেপের দরকার। এই মানে এই রয়ে যেটা করতেছি আমরা অল্প অল্প করে করবো হবে না, এটা খুব ড্রাস্টিক স্টেপ নিতে হবে। এবং এডুকেশন সিস্টেমটাকে কাভার করতে হবে যেন মেয়েদেরকে 18 বছর পর্যন্ত স্কুলে থাকতে হবে, রিরেসপেক্টিভ অফ হোয়াট এভার আমি গরিব ধনী এইটা না দিয়ে আমাকে রাখতে হবে। সেই যদি আমরা স্টেপ নিতে পারি, অন্তত একটা সার্টেন স্টেজে গিয়ে বাল্যবিবাহ রোধ হবে। আর না হলে কিন্তু আপনি এই আরও 15 বছর এই 50 আর 40-এর ভিতরে ঘুরতে থাকে। নিশ্চয়ই চমৎকার বলেছেন স্যার। স্যার, একটা গবেষণা বলছে যে মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত কিশোরীদের তুলনায় প্রাথমিক শিক্ষায় শিক্ষিত কিশোরীদের সন্তান ধারণের হার দ্বিগুণের চেয়ে বেশি। যে পরিসংখ্যানটির কথা স্যার বারবারই বলছে আজকের আলোচনায়। তো এই যে একটি পরিসংখ্যান, তাতে করে অসংখ্য মা, অসংখ্য কিশোরী গর্ভধারণ করছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং এক্ষেত্রে তো সম্পদের মালিকানা এবং অঞ্চলভেদে ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয়। না, বৈষম্য তো আছেই। প্রথম যেটা রব্বাই নিজেই ডিসকাশন করতেছিলেন, আমি শুনছিলাম যে উনি এডুকেশনের কথা, একটা কথা আছে যে মডার্নাইজেশন ইজ বেস্ট কন্ট্রাসেপশন, এটা যেমন বলে, আবার এডুকেশন ইজ অন কাইন্ড অফ কন্ট্রাসেপশন, এটাও কিন্তু কথা আছে। কেন? দেখা যাচ্ছে এই যে আপনি বললেন যে প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি এডুকেশন যেসব দম্পতিরা পায়, তাদের মধ্যে সন্তান ধারণের হার কম। এর কারণ হলো একটা সার্টেন লেভেল তাদের অ্যাওয়ারনেস, এবং তারা অনেক বেশি এডুকেটেড, তারা নিজেদের সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে এবং তাদের ফিউচার সম্পর্কে তারা ভাবে, সেই জন্য তাদের সন্তান সংখ্যা কম। এইটা কিন্তু শুধুমাত্র এডুকেশন না, এডুকেশন একটা ইন্ডিকেটর, সেখানে দেখা যায় এরকম। আবার অন্যভাবে যদি আপনি আরবান এবং রুরালের মধ্যে ডিফারেন্স দেখেন, সেখানেও কিন্তু ডিফারেন্স আছে। স্বাভাবিক কারণেই আরবান মোস্ট মডার্নাইজড, মোস্ট নলেজেবল থাকে, অ্যাক্সেস থাকে ইনফরমেশনের, সেখানে একটা ভিন্ন রকমের হয়। রুরালে সেটা অত থাকে না। আবার যদি আপনি অন্যভাবে দেখেন যে আপনার ইকোনমিক অবস্থা দেখেন, সেখানেও একটা ভেরিয়েশন আছে। কারণ হায়ার ইকোনমিক সেগমেন্ট অফ পপুলেশন, তাদের এক রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকে, লোয়ার ইকোনমিক সেগমেন্ট অফ পপুলেশন তাদের কিন্তু আর এক রকমের থাকে। আবার জিওগ্রাফিক্যাল আছে, কোনো ডিভিশনে দেখা যায় যে সন্তান ধারণের হার বেশি, কোনো ডিভিশনে কম। এটা যেমন আছে, তার সাথে আরেকটা আছে কিছু কিছু পকেট, অর্থাৎ জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা খুবই ডিফিকাল্ট, একটা টেরাইন ধরেন, সেখানে যোগাযোগ একটু বিচ্ছিন্ন, অথবা চর এলাকা, হাওর এলাকা, এসব এলাকায়ও দেখা যায় যে সন্তান ধারণের সংখ্যা বেশি ওইসব এলাকায় নর্মাল এলাকার থেকে। তো এই ডিফারেন্সিয়েশনগুলো আছে। আমাদের যারা এই কার্যক্রমের সাথে জড়িত, তাদের ভাবতে হবে যে কিভাবে এক্সট্রা এফোর্ট দিয়ে ওই ডিফারেন্সটাকে কমিয়ে আনা যায়। এই ডিফারেন্সটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি, বিভিন্নভাবে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা কাঙ্ক্ষিত যে আমাদের জনসংখ্যা চাই, যেটা প্ল্যানিংয়ের মধ্যে আছে, রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি, সেটা চলে আসবে। নিশ্চয়ই, অসাধারণ বলেছেন স্যার। আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম বিরতির আগে, যে আমাদের দেশে অধিকাংশ কিশোর কিশোরী সঠিকভাবে পুষ্টি পাচ্ছে না। অনেকেই ভাবছে যে আমরা অতিমাত্রায় ফাস্টফুড খাচ্ছি, এটি হয়তো আমাদের সঠিক পুষ্টি দিচ্ছে। আবার অনেকেই যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তারা ভাবছে আমার কন্যা সন্তান, এটাকে এত খাওয়ানোর প্রয়োজন নেই, তাদের মারা, দাদিরা, নারীরা তো এত বেশি খায়নি, এমনি থেকে গ্রোথ হবে বা এমনি থেকে সুস্বাস্থ্যের অধিকারী হবে। এই বিষয় নিয়ে আপনার ভাবনা কি? যেটা আমাদের দেশে বর্তমানকালীন, মানে পাস্টের না প্রেজেন্টের দিকে, যেহেতু ছেলে মেয়ে দুটা হচ্ছে, একটা ছেলে এবং একটা মেয়েই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে,
যে কন্যার যে ডিসক্রিমিনেশন ফুডে এইটা বোধহয় এখন আর আগের মতো নেই, মানে আগে যেটা আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে মেয়েকে ফুড কম দেওয়া হতো, ছেলেদেরকে ফুড বেশি দেওয়া হতো, এইটা বোধহয় এখন নেই। এখন গরিব ধনী মোটামুটি সবেরই হয় 2 বাচ্চা নিলে 3 বাচ্চা, 4 বাচ্চাওয়ালা কাপল বাংলাদেশে পাওয়া খুবই কষ্টকর। এবং যেটা তসলিম একটু আগেই বললে যে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির কাছাকাছি আমরা চলে আসছি, মানে দুইজন বাপ মা 2টা সন্তান রেখে মারা যাচ্ছে, ওইটা কিন্তু রিপ্লেসমেন্ট, মানে মোটা দাগে এটার মোটামুটি কাছাকাছি চলে আসছে। এখন 2.3 বলি আর 2.2 বলি, মানে 2 তো বাচ্চা তো ভাঙতি হবে না, 2 নাইলে 3 হবে। ফাস্টফুডের ব্যাপার যেটা হলো, এটা তো মডার্নাইজেশনের সাথে সব জায়গায় হচ্ছে, যেটা আমেরিকাতে বলা হয় 60% স্কুল স্টুডেন্টস অবিসিটিতে ভোগে, সেইটা আমাদের দেশেও ডেভেলপ করছে, পার্টিকুলারলি আরবান এলাকাগুলোতে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আরবান এবং রুরালের ডিফারেন্সটা কিন্তু সিগনিফিকেন্টলি দেশে কমে যাচ্ছে। এখন আমাদের দেশটাই তো ছোটো, এবং আস্তে দেশেই কমিউনিকেশন সিস্টেম ভালো হয়, কোনটাকে আরবান বলবেন আর কোনটাকে রুরাল বলবেন, এটা ডেফিনেশনের অনেকগুলো ডেফিনেশন আছে। এখন প্রায় 40% বলা হয় বাংলাদেশের আরবান আর 60% রুরাল। তো সেই রুরালে ফাস্টফুডের প্রভাব কম্পারেটিভলি কম, আর আরবানে যেরকম আছে। এবং আপনি যেটা বললেন যে পুষ্টি সম্বন্ধে ধারণা, সেইটা তো আমাদের কাছে নেই। মানে স্কুল সিস্টেমে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কতদূর পুষ্টি সম্বন্ধে পড়াচ্ছি আমার ডাউট আছে, যদিও বইতে লেখা আছে। আমাদের নিউট্রিশনিস্টরা কি স্কুলে যান, গিয়ে পড়ান? নো, ডেফিনেটলি নট, কারণ আমাদের নিউট্রিশনিস্ট উপজেলা লেভেলে কেউ নেই। ইভেন ঢাকা টাউনে আপনি নিউট্রিশনিস্ট খুঁজতে যান, দেখবেন বড় বড় হসপিটাল ছাড়া গভর্নমেন্ট সরকারি হসপিটালে 2-1টা পোস্ট ক্রিয়েট করা আছে, অনেক ক্ষেত্রে পাবেন না। আমরা কি এনাফ নিউট্রিশনিস্ট প্রডিউস করতেছি, সেইটাও আমি এক্স্যাক্টলি জানি না নাম্বার। কিন্তু ডেফিনেটলি ছেলে মেয়েদেরকে ব্যালেন্স ফুড যেটা আমরা বলি, সেইটা সম্বন্ধে তাকে একটা আইডিয়া দিতে হবে। এখন টেলিভিশনে দেখতেছে ফ্রাইড চিকেন খাওয়া যায়, প্রত্যেকেই তো প্রলুব্ধ হবে চিকেন খেতে, এবং অ্যাডভার্টাইজও এরকম হয়, একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার হচ্ছে। যা মানে শুধু ওইটা কিনা, ঝালা মানে ভাজা পোড়া যে জিনিসটা, শুধু ফ্রাইড চিকেন না, ভাজা পোড়া যে কোনো জিনিসই তো আপনাকে অ্যাবনর্মাল ডিটির দিকে নিয়ে যাবে। এখন গ্রামাঞ্চলে দেখবেন যে অনেক প্রকার ভাজা ফুড হচ্ছে। আজ থেকে ধরেন 40-50 বছর আগে যে শাকসবজি বা ফল বলবো না, আমি বলবো যে সবজির যে প্যাটার্ন খাওয়া দাওয়া হচ্ছে গ্রামাঞ্চলে, পার্টিকুলারলি দেশীয় ফল যেগুলো, সেইগুলোর যে খাওয়া হতো, সেইটা তো আমরা এখন খাচ্ছি না, এখন ইম্পোর্টেড ফলে চলে গেছি। কাঁঠাল খাই না আমরা, কাঁঠালের একটা নিউট্রিশন ভ্যালু আছে। একটা এক্সাম্পল এসে আমাকে বললাম, পেয়ারা আগে গ্রামাঞ্চলের লোকদের প্রত্যেকের বাড়িতে কাঁঠাল থাকতো, পেয়ারা গাছ থাকতো, তারপর কলা গাছ থাকতো, এগুলো ওন প্রডিউস করে ওন কনজিউমড হতো, মানে মার্কেট থেকে কিনা না। এখন সবই তো আমরা মার্কেট বেস হয়ে গেছি। কেউ কিন্তু এই কলা আমরা এখন গাছ লাগিয়ে না, আমরা বাজার থেকে কলা কিনি, আমরা এই যে পেয়ারাও বাজার থেকে কিনি। তো এই যে ব্যালেন্স ফুডের যে একটা কি চলে আসছে, মানে ইমব্যালেন্স চলে আসছে, সেই ইমব্যালেন্স সেইটা কিন্তু আমাদেরকে এডুকেশন সিস্টেমে ছেলেদের মেয়েকে বোঝাতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, 100% এনরোলমেন্ট কিন্তু এখন প্রাইমারি স্কুলে হচ্ছে। নিশ্চয়ই। এখন আমার যদি যে ছেলেটার জন্ম হচ্ছে বা যে মেয়েটার জন্ম হচ্ছে, সেই স্কুলে আসছে। এবং আমরা গত পিএসসির তো আগে একটা এক্সাম হতো, এখন এই বছর হয় নাই। আমরা দেখতাম যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট শেষ করেছে যতজনের জন্ম হয়েছিল, এর প্রায় 92% প্রাইমারি স্কুল পাশ করেছে অন্তত। তারপর আপনার সেকেন্ডারিতে আসতেছে। তো আপনি অন্তত 80%কে রিচ করেন যারা সেকেন্ডারিতে আসতেছে। আমি ধরে নিলাম টোটাল যাদের জন্ম হয়েছে আর 80% ক্লাস 6-এ ভর্তি হয়েছে। তো এই 80%কে আপনার 6-এ ব্যালেন্স ফুড সম্বন্ধে পড়ান, বইতে আছে। আপনি বই যখন ঘাটবেন দেখবেন যে ব্যালেন্স ফুড, কিন্তু আমাদের শিক্ষকরা কি পড়াচ্ছেন? ওনারা কি আদৌ ট্রেন কিনা এইসব ব্যাপারে? ওনারা জানেন কিনা? মানে প্রপারলি ট্রেন্ড হচ্ছে না আমাদের কিশোরীরা। ফুড সেভির সময় গবেষণা কিন্তু বলছে বাংলাদেশে 3/1 কিশোরী খর্বকায়, এবং যাদের মাঝে বিবাহিত কিশোরী 36%, অবিবাহিত কিশোরী 32% এবং অবিবাহিত কিশোর 22%। এই যে এত বড় পরিসংখ্যান, এত কিশোরী খর্বকায়, বিষয়টির পেছনে কারণ কি এটাই শুধু? এটা একটা কারণ, মানে এই কারণ না, ওই যে আগেই যে বার্থ ওয়েটের সাথে একটা প্রথম দিক থেকে জড়িত আসছে। মানে আপনি মোটা দাগে বলেন 3/1 ছেলে মেয়ে ভাগ না করে, বিবাহিত অবিবাহিত ভাগ নয়, 3/1 কিশোরী আমাদের দেশে খর্ব খায়। যদি হয়ে থাকে তাহলে টোটাল পপুলেশনের 3/1, তাহলে আপনার যদি হাইট এদের কম থাকে, তাহলে আপনি এদের অনেকগুলা প্রবলেম হবে। মেয়েদের ব্যাপারে
প্রেগনেন্সি রিলেটেড মেজর একটা প্রবলেম, খরবকার মাদের বাচ্চা মানে ডেলিভারি দেওয়ার সময় প্রবলেম বেশি হবে, খরবকার পুরুষের অন্য কারণ হতে পারে। তো এইসব জিনিস যেটা আমি আগেই বললাম যে স্কুল সিস্টেমে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, বাপ মাদের উপর সিস্টেম নয়, প্লাস মিডিয়াটাকে, মানে মিডিয়াও কিন্তু আমরা আগের মতো এই যে মানে পাবলিক যেসব মানে মেসেজগুলো কিন্তু আগের মতো দিচ্ছি না, মানে অনেক ক্ষেত্রে কমার্শিয়ালাইজ হয়ে গেছি আমরা, পাবলিক মেসেজ পয়সা না হলে করি না। এখন পাবলিক মেসেজগুলো যদি আমরা না দেই, যেগুলো আমাদের ছেলেমেয়েদেরকে জানা উচিত, ওরা কোথা থেকে জানবে? আর ইন্টারনেটের একটা বদ অভ্যাস যেটা হয়ে যায়, ওদের সবসময় ইন্টারনেটে খুঁজতে চায়, তো ওইখানে তো ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন তারা থাকে, তো তারা ঠিক মতো চুজ করতে পারে না। এটার এফেক্টটা তো ওই যে ওবিসিটি, আমি ঢাকা টাউনে দেখতে পারবেন অনেক ছেলে মেয়ে ওবিসিটি হিসাবে আছে, যেটা ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রির সাথে তুলনা করলে দেখবেন যে আরবানে আমাদের বেশ সিগনিফিক্যান্ট নাম্বার, কিন্তু রুরাল এলাকাতে এখনও সেইটা ওই আকারে হয় নাই। কিন্তু আমাদেরকে এখন যদি স্টেপ না নেই তাহলে অন্যান্য দেশের মতো হব। নিশ্চয়ই স্যার, যেতে চাই আপনার কাছে। আমরা তো জানি যে সরকারের পাশাপাশি এসএমসি কিশোরী বয়সে সন্তান ধারণ এবং বাল্যবিবাহ রোধে নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই। দেখুন, বাংলাদেশে যে পাবলিক হেলথের যে সমস্যাগুলি রয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক একথা বলতে হবে, অনেক ক্ষেত্রে ভালো আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু যে কয়েকটি বিষয়ে পিছিয়ে আছি বা আমাদের আরও বেশি নজর দেওয়া দরকার, তার মধ্যে বাল্যবিবাহ একটা। এখন এইটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের একার পক্ষে খুবই দুরূহ কাজ হবে। এটা কনসার্টেড এফোর্ট, অর্থাৎ সরকারি প্রচেষ্টা থাকবে, বেসরকারি প্রচেষ্টা থাকবে, এনজিওদের প্রচেষ্টা থাকবে। এই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এটাকে অ্যাড্রেস করতে হবে। এই ধরেন কয়েক বছর আগে এটা 65% ছিল, এখন 50% আসছে। আমরা আশা করি এই যে ইসের একটু আগের অব্যয় বলছেন ধীরে 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 কমবে আশা করি, এবং এই কমার হারটাকে ত্বরান্বিত করতে হবে। তো এই জন্য এসএমসি কী করছে, এসএমসি প্রায় 112টা উপজেলায় একটা ব্যাপক কার্যক্রম নিয়েছে। সেটা হলো এই স্কুল, যে স্কুলগুলো রয়েছে অথবা যারা অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে, তাদের জন্য হেলথ সেশনের আয়োজন করে এসএমসি সারা ওই 112টা উপজেলায়, অর্থাৎ 1/4 উপজেলা অব দ্য কান্ট্রি। সেখানে এই যে সেশনটা করে, সেখানে হেলথ অ্যান্ড হাইজিনের কথা ডিসকাশন হয়। সেখানে এটাকে HTSP বলে, হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি, অর্থাৎ সেখানে বলা হয় যে 18 বছরের আগে বিয়ের কী কুফল, 20 বছরের আগে সন্তান নিলে কী কুফল, 35 বছর পরেও সন্তান নিলে কী কুফল। এই ডিসকাশনগুলো কিন্তু আমরা সেখানে করি। সেখানে হ্যান্ড ওয়াশ প্র্যাকটিস, ওইটা নিয়ে আমরা কথা বলি, কারণ ওইটাও একটা নিউট্রিশনের একটা বড়সড় রিজন, যেটা হাত না ধুলে এর একটা কনসিকুয়েন্স আছে। এটা তো গেলে একদিকের কথা। আরেকদিকে হেলথ হাইজিনের কথা যেটা আসে, সেটা হলো তাদের মিনিস্ট্রেশন যে ম্যানেজমেন্ট, সেটা তারা যাতে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে। এখনও কিন্তু বাংলাদেশে প্রায় 70%-এর মতো, আমাদের প্রকল্প এলাকাগুলো 70-75% করে, কিন্তু অনেক জায়গায় আরও কম, 60%-এর মতো বা তার থেকেও কম অ্যাডোলেসেন্ট এই স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, যেটা মডার্ন স্যানিটারি ন্যাপকিন। এটা খুবই দরকার, তা নাহলে অনেক রকমের সেকেন্ডারি ইনফেকশন হয় এবং এটার অনেক খারাপ দিক আছে। তো এইটা যেমন একদিকে, আরেকদিকে হলো হ্যান্ড ওয়াশিংয়ের কথা আমি বললাম যে বাল্যবিবাহের কুফলগুলো তাদেরকে জানিয়ে দেই। এই সব অ্যাক্টিভিটিসের প্রেক্ষিতে অ্যাডোলেসেন্টের এই আর্লি ম্যারেজের অনেকাংশে আমরা মনে করি দূর করা সম্ভব হবে এবং হচ্ছে। তো এই কার্যক্রমগুলো আমরা চালাচ্ছি। এর পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো, সেটা হলো তাদের যে নিউট্রিশনের অভাব, এটা কিন্তু দূর করার জন্য আমরা ব্যাপক কার্যক্রম, আমরা বলি লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন। সেখানে স্টার্টিং ফ্রম সদ্য যে শিশু এসেছে আপ টু 6 মান্থ পর্যন্ত আমরা প্রচারণা চালাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের জন্য। সে মায়ের দুধ ছাড়া আর কিছু খাবে না। তারপরে 6 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, যেটা 5টা ইনগ্রিডিয়েন্ট আছে, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে শিশুদের মধ্যে, সেটা আমরা ব্যাপক প্রচারণা চালাই। এরপরে MNP প্লাস যেটা আছে, সেটা অ্যাডোলেসেন্টদের জন্য 15 ইনগ্রিডিয়েন্টস থাকে।
প্রেগনেন্ট মাদের জন্য আমাদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস আছে। অর্থাৎ আমরা জিঙ্ক ডায়রিয়াল, বাচ্চাদের যদি ডায়রিয়া হয় তাহলে সেখানে জিঙ্ক ওআরএসের পাশাপাশি আমরা রিকমেন্ড করি এবং আমরা প্রমোট করি। আমরা প্রমোট করি ডিওর্মিং প্রতি 6 মাস পর পর। কেন? ওটার সাথেও নিউট্রিশনের কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এটাকে আমরা বলি লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন, যাতে করে প্রতিটা শিশু, প্রতিটা কিশোর, প্রতিটা কিশোরী যাতে করে ভালোভাবে বেড়ে ওঠে, তাদের যে নিউট্রিশনের চাহিদা রয়েছে সেটা আমরা পূরণ করতে পারি। নিশ্চয়ই স্যার। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে বিডিআই যে জরিপ বলছে বাংলাদেশে প্রায় 50% কিশোরী 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে। বারবারই তো এই কথাটি আমরা বলছি, এবং তারা সন্তান ধারণের জন্য কোনোভাবেই প্রস্তুত নয়। তো এই যে তাদের কিশোরী বয়সে গর্ভধারণ এবং সেই সাথে মাতৃমৃত্যু, এটি রোধে আসলে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের কথা আপনি মাত্রই বলছিলেন, এটির ভূমিকা কতটুকু? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা এতক্ষণ ডিসকাশনে কিন্তু বিভিন্ন রকমের মানে মাইক্রোনিউট্রিশনের অভাবের কথা বলেছি। এখন আমরা চাই সুষম খাবার খাক এবং সে থেকে তাদের নিউট্রিশনের চাহিদা পূরণ হোক, কিন্তু এই কাজটা অনেক দুরূহ, খুবই ওই রকম মেজারমেন্ট এনশিওর করা এবং নিউট্রিশাস খাবার খাওয়া। তো সেটা তো চালিয়ে যেতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু তার সাথে সাথে সাপ্লিমেন্ট, যেটা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের কেন আমরা কথা বলি, যে বাংলাদেশে এটার মধ্যে 15টা ইনগ্রিডিয়েন্টস আছে। স্টার্টেড ফ্রম ভিটামিন এ, ভিটামিন বি এর 4টা আছে, ভিটামিন সি, ভিটামিন ডি, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সেলিনিয়াম, কপার, এই যে সব কিছুর সমন্বয়, এই 15 ইনগ্রিডিয়েন্টসের সমন্বয়, এটাকে আমরা কেন বলি? আপনি যাদের মধ্যে নিউট্রিশনের অভাব থাকবে তাদের মধ্যে লো বার্থ ওয়েট হওয়া, সেই সব মা, প্রেগনেন্ট মাদের লো বার্থ ওয়েট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার শিশুর প্রিটার্ম বার্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই কারণে আমরা চাই যে এই নিউট্রিশনের অভাব দূর হোক। আমরা আরও একটা বিষয় চাই, সেটাও আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে আমরা ব্যাপক প্রচারণাও এটা করি এবং সার্ভিসটাও দেই কমিউনিটিতে। সেটা হলো যে কমপক্ষে 4টা প্রসবপূর্ব সেবা, এটা কিন্তু খুবই দরকার। এই 4টা প্রসবপূর্ব সেবা যদি পায় তাহলে মার ঝুঁকি আইডেন্টিফাই করা যায় যে তার প্রসবে ঝুঁকি আছে কিনা। একটু আগে রব ভাই বলছেন যে এটা 3500-ও বেশি, অনেক ক্ষেত্রে 4000 বা অনেকে বলে ইভেন 4500। এই যে মৃত্যু, এটা রোধ করা অনেক ক্ষেত্রে সম্ভব হবে, সেইটা একটা দিক। আরেকটা দিক হলো এই তাদেরকে ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম এবং এই 15 ইনগ্রিডিয়েন্টস, এইটা যদি আমরা এনশিওর করতে পারি, 4টা এনসি সার্ভিস এনশিওর করতে পারি এবং তার সাথে সাথে তাদেরকে কোনো প্রতিষ্ঠানে ডেলিভারি করাতে পারি, তাহলে কিন্তু মাতৃমৃত্যুর সম্ভাবনা অনেক কমে যাবে। আর আমরা এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। অসাধারণ কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেলাম আমরা। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।